যে কোনো যুদ্ধে আসলে লাভবান হয় উগ্র জাতীয়তাবাদ এবং স্বৈরাচারী শাসকরা। এই যুদ্ধে আমি বলবো ব্যক্তিগতভাবে ট্রাম্পও লাভবান হয়েছে, নেতানিয়াহু লাভবান হয়েছে এবং ইরানের শাসকরা লাভবান হয়েছে। ট্রাম্প চেয়েছিল ইরানের রেজিম চেঞ্জ করতে, সেটা হয়নি। ইরানের সেই অগণতান্ত্রিক ব্যবস্থাই রয়ে গেছে, টিকে গেছে এবং আরও শক্তিশালী হবে সামনে। নেতানিয়াহু টিকে আছেন এবং সামনে নির্বাচন হয়তো এবারও উনি উতরে যাবেন। গাজা যুদ্ধে উনি যে মানবতা বিরোধী অপরাধ করেছেন সেটা এই যুদ্ধের মধ্যে দিয়ে অনেকটা পিছু হটে গেল, ধামাচাপা পড়ল। ট্রাম্পও এখন বিজয়ীর একটা নিতে চাচ্ছেন আলোচনার ভিতর দিয়ে। তো এইদিকে তিনজনই কিছুটা জিতেছেন বলা যায়। আর যুদ্ধ যে সামরিক বিদ্যা, তার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে 2026কে আমার মনে হচ্ছে 1956 সালের মতো সেই সুয়েজ খাল নিয়ে যে দ্বন্দ্ব, ওরই অভিপ্রকাশ হিসাবে, ওরই ফলাফল হিসাবে ব্রিটিশদের আধিপত্য কমে গিয়েছিল দুনিয়া জুড়ে। তখন তো ব্রিটিশরাই আজকের যুক্তরাষ্ট্রের ভূমিকায় ছিল সারা পৃথিবীতে। ট্রাম্প যেন এবারের যুদ্ধের ভিতর দিয়ে মানে বিশ্ব মঞ্চের নেতা হিসাবে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে অনেক খাটো করে ফেললেন এবং অবনতি ঘটল। এই দায়টা ট্রাম্পেরও এবং আমি বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণেরও। এই জনগণই তো ট্রাম্পকে নির্বাচিত করেছে দ্বিতীয়বারের মতো। কিন্তু ট্রাম্প যেই পদক্ষেপগুলো নিচ্ছেন সবগুলো আমেরিকার যে হেজিমনি বিশ্বে 80 বছরের একটা সুপার পাওয়ার, তারা প্রায় 70-80 বছরের, কিন্তু তাদের ডিক্লাইনটা স্পষ্ট হয়ে উঠছে। ট্রাম্প এসে বললেন চীনের বিরুদ্ধে শুল্কের যুদ্ধ শুরু করলেন, সেই যুদ্ধে উনি জিততে পারেননি। গ্রিনল্যান্ড নিয়ে যাওয়ার কথা বললেন, সেইটা উনি পারেননি। উনি ইরানে রেজিম চেঞ্জের পদক্ষেপ নিলেন, সেটা পারেননি। এবং এই সর্বশেষ যুদ্ধের ভিতর দিয়ে উনি সভ্যতা ধ্বংস করতে চেয়েছেন একদিনের ভিতর, ইরানকে শেষ করে দিতে চেয়েছেন, কিন্তু বরং ন্যাটো ওনার কাছ থেকে দূরে সরে গেছে। এবং গ্লোবালি একজন বিশ্ব মুরব্বীর যেটা প্রথম এবং প্রধান দায়, একটা অর্ডার, গ্লোবাল অর্ডারকে সুরক্ষিত রাখা, উনি পুরো গ্লোবাল অর্ডারকে প্রায় এলোমেলো করে দিয়েছেন। এবং এই যুদ্ধের ভিতর দিয়ে গ্লোবাল ক্যাপিটালিজম একটা মুশকিলে পড়ে গেছে। কারণ গ্লোবাল ক্যাপিটাল বর্তমান অবস্থায় বিশ্ব পুঁজিতন্ত্রের একটা বড় ভরকেন্দ্র হলো উপসাগরীয় দেশগুলো। ইরান যুদ্ধকে সামরিক জায়গা থেকে জানে তারা যে যুক্তরাষ্ট্রকে আমরা মোকাবেলা করতে পারবো না, ওরা যুদ্ধটাকে অর্থনৈতিক যুদ্ধে পরিণত করে গ্লোবাল ক্যাপিটালিজমকে একটা মুশকিলে ফেলে দিয়েছে। এবং গ্লোবাল ক্যাপিটালিজম দেখছে ট্রাম্প যথেষ্ট দায়িত্বশীল গ্লোবাল লিডার নন, সেই তুলনায় চীনকে তাদের অনেক দায়িত্বশীল মনে হচ্ছে। এই যুদ্ধে চীন বরং একটা আমি বলবো ইমেজের ক্ষেত্রে বিশ্বের মুরব্বী হিসেবে এগিয়ে গেল এবং আমেরিকার যে ডিক্লাইনিং সেটা অনেকটা স্পষ্ট হলো। তবে অনেকে যেটা বলছেন যে ইরান স্পষ্টত এই যুদ্ধে বিজয়ী হয়েছে, এইটা আসলে একটু বিতর্কিত। এই কারণে দেখুন, ইরান এই সফলতা বা যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে যেয়ে, ইসরায়েলকে মোকাবেলা করতে যেয়ে মধ্যপ্রাচ্যে অনেকগুলো প্রক্সি ডেভেলপ করেছিল। সিরিয়ায় আসাদকে তারা রক্ষা করতে গিয়েছে, লেবাননে হিজবুল্লাহকে তারা মদত দিয়েছে, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের বিপরীতে তারা হামাসকে মদত দিয়েছিল। এইটা করতে যে হামাস গাজা ধ্বংস হয়ে গেছে প্রায়, সিরিয়া একটা ফেইল্ড স্টেট হয়ে গেছে, লেবানন আরেকটা ফেইল্ড স্টেট হতে যাচ্ছে। ফলে ইরানের প্রক্সিগুলোর ক্ষতি করেছে ইরান। এবং সবচেয়ে বড় যেটা ক্ষতি হয়েছে, মিডল ইস্টের তো আসলে বড় সমস্যা তো ইরান ছিল না, বড় সমস্যা ছিল ইসরায়েল, প্যালেস্টাইনিদের প্রবলেম। সেই ইস্যুকে অনেক পিছনে ফেলে দিয়েছে আমি বলবো এই সংঘাত। মানে ইরান নিজের ভূ রাজনৈতিক প্রভাব বাড়াতে যে মধ্যপ্রাচ্য জুড়ে যে প্রক্সিগুলো ব্যবহার করেছে, যে প্রক্সি যুদ্ধে লিপ্ত হয়েছিল ইসরায়েলের সাথে, এবং তার বিপরীতে যুক্তরাষ্ট্র যেভাবে আইএসকে আরেকটা প্রক্সি নামিয়েছিল, এগুলোর ভিতর দিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো কিন্তু প্যালেস্টাইনিরা, ক্ষতিগ্রস্ত হলো সিরিয়া, লেবানন। এইটার কিছু দায় কিন্তু ইরানেরও বর্তায়। পিএলওকে প্রায় নিষ্ক্রিয় করে দিয়েছে হামাসের মাধ্যমে, এতে পুরো প্যালেস্টাইন মুভমেন্টে অনেক পিছু হটে গেছে। তো এই জন্য আমি বলছি যে এই যুদ্ধে সামরিক দিক থেকে ইরান যুক্তরাষ্ট্রকে যথেষ্ট মুশকিলে ফেলেছে, সেই যুদ্ধটাকে অর্থনৈতিকভাবে
অর্থনৈতিক কৌশল নিয়ে হরমুজ প্রণালীকে ব্যবহার করে, এটা তার দিক থেকে একটা কৃতিত্বের ব্যাপার, কিন্তু এর জন্য অনেক মধ্যপ্রাচ্যকে অনেক পে করতে হয়েছে। আর ট্রাম্প আমি বলবো যুক্তরাষ্ট্রের জন্য অনেক ক্ষতি করেছেন, বিশ্ব পুঁজিতন্ত্রের উনি অনেক মুশকিলে ফেলেছেন। আমাদের মতো দেশগুলোর মানুষ দীর্ঘদিনের জন্য একটা অর্থনৈতিক সংকটে পড়েছে, এরকম বাংলাদেশের মতো দেশের সংখ্যা কয়েক ডজন যারা প্রায় অনেক দিনের জন্য একটা অর্থনৈতিক সংকটে পড়লো, জ্বালানি, অর্থনীতি, কর্মসংস্থান ইত্যাদি। ভেরি ভেরি ওয়েল সেড।